हो तेरा मेरा मेरा तेरा तेरा मेरा तेरा किससे अतरंगी कभी कभी चलती है कभी कभी रुकती कहानी बदन की। আর্দ্র হাঁটা চালিয়ে থেমে থেমে গাইল। कश्मीर में तू कन्या कुमारी नॉर्थ साउथ की कत गई देखो दूरी हिस्से देरी। নুভা ওর কাঁধে ধাক্কা দিয়ে কয়েক পা এগিয়ে গান ধরল। ধাক্কাকে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নিল আর্দ্র। সম্মুখে একটা ছোট মেলা দেখা যাচ্ছে। আর্দ্র মুখ ফুলিয়ে সেদিকেই চলে গেল। নুভাও ছুটল তার পিছু। বাকিরা আশাহত হয়ে চেয়ে রইল। ভালোই তো লাগছিল দুজনের গান করা। বারবার একটা ব্যাঘাত না ঘটালে কি হয় না? উদাস ভঙ্গিতে ওরা সবাই গেল সেদিকটায়। দূর থেকেই রঙের রঙের চুড়ি দেখে দৌড়ে লাগায় প্রণতা তিজা। আনস আসানো গেল ওদের পিছু। আর্দ্র ঘুরে ঘুরে দেখছে মেলা। নুভা ফের ওর পাশাপাশি এসে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, বাকিটুকু কি তোর বউয়ের সাথে গাইবি নাকি? চুপ, তুই কথা বলবি না। নুভাকে পাশ কাটিয়ে একটা স্টলে গিয়ে দাঁড়িয়ে পড়ল। বাড়ির দূরত্বে দাঁড়িয়ে দেখতে লাগলো ওদের। হঠাৎ নুভার পাশে দাঁড়িয়ে কয়েকটা ছেলে স্টলের জিনিসগুলো দেখতে লাগলো। সেটা খেয়াল করা মাত্র আর্দ্র নুভার হাত টেনে ধরে ওকে নিয়ে হাঁটা ধরে। নুভা ব্যাপারটা বেশ মজা পায়। সে ঠোঁট কামড়ে হেসে ফিসফিস করে গায়। আর্দ্র না চাইতেও মুখ ভার করে পরের লাইন ধরে। दो तरह के फ्लेवर 100 तरह की तैयार दर बदर फिरते हैं जी फिर भी अपनी थात है। নুভা খিলখিল করে হেসে ওঠে। তারপর আর্দ্রের সাথে তাল মিলিয়ে সেও গেয়ে ওঠে। একটা স্টলের সামনে এসে থেমে সেটা ঘুরে ঘুরে দেখার মাঝে আর্দ্র ধীর গলায় গায়। कश्मीर में तो कन्या कुमारी उत्तर ने दक्षिण को अफलातुन आँख मेरी कश्मीर तो मैं कन्या कुमारी तेल बेचने जाए तो फिर ये दुनिया सारी है। আর্দ্র স্টলে থাকা বিভিন্ন অর্নামেন্টস দেখছে। নুভা চারপাশ চোখ বুলিয়ে যাচ্ছে। দোকানে থাকা একটা আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে প্রশংসামূলক হাসি দেয় নুভা। এখনও তার হাত ছাড়েনি আর্দ্র। হঠাৎ মাথায় স্পর্শ পেয়ে ভ্রু কুঁচকাল নুভা। আয়নায় প্রতিবিম্বে চোখ পড়ে ওর। ফুলের কারুকার্যপূর্ণ একটা ব্যান্ড নুভার ছোট খোপায় বেঁধে দিল আর্দ্র। নুভা মাথা ঘুরিয়ে দেখে চোখ মারে আয়নার ভেতরে। তা দেখে হকচকিয়ে নজর সরিয়ে নেয় আর্দ্র। এবার নুভা ওর হাত চেপে সম্মুখে যেতে থাকে। লোকজনের চাপাচাপির মাঝে নুভা এগিয়ে গেলেও আর্দ্রের বিরাট টাকার দেহ ধাক্কা খায় বারংবার। জনসমাগম ছেড়ে খানিকটা দূরে এলে আর্দ্র হাঁপ ছেড়ে বাঁচে। শেষ করার আশায় মৃদু গলায় পরে ধরে আর্দ্র। मैं जरा सा पंच कर तू हवा के जैसी है साथ हो तो पहिए तकदीरों के टाइट हूँ। বিলম্ব না করে নুভাও সাথে সাথে রেসপন্স করে। হঠাৎ ঝিরিঝিরি বৃষ্টি হওয়ায় থেমে যায় দুজনে। কিছুক্ষণ আকাশের পানে চেয়ে একে অপরের দিকে তাকায় আর্দ্র নুভা। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে সেই বৃষ্টির মাঝে গান চালিয়ে যায় ওরা। कभी कभी चले सीधे कभी मुड़ जाए कभी कभी पैदल कभी उड़ जाए हमें देख जमाने वाले की चाहे नाक सिकुड़ जाए कश्मीर में तू कन्याकुमारी हल्के फुल्के पैकेट में देखो मुश्किल भरी। সুবিশাল দৈর্ঘ্য প্রস্থের অন্ধকার কক্ষ। কোনো জানালা কপাট না থাকায় কক্ষে ভুতুরে ভাব বিরাজমান। কক্ষের ঠিক মাঝ বরাবর ইজি চেয়ারে থেমে থেমে ঝুমোচ্ছে এক যুবক। মুখে তৃপ্তিময় হাসি তার। খুব শীঘ্রই তার চাওয়া পাওয়ার প্রাপ্য হবে। কত যুগ কেটে গেল অপেক্ষায়। ভালোর জন্য মুখোমুখি হয়নি আজ অবধি। এত বছর বাদে তাকে দেখলে নির্ঘাত সেই নীলাভ চোখ দুটো স্থির হয়ে যাবে। তখন হাজারো প্রশ্ন উঁকে দেবে তার হৃদয়ঙ্গনে। চেয়ারের হাতলে থাকা সুইচটা চাপ দিতেই চারদিক কৃত্রিম আলো ছেয়ে গেল। কামরার যেদিকে চোখ যায় সেদিকে ঝুলে আছে নুভার ছবি। কোথাও রাগী নজর, নয়তো মুখ ভার, কোনোটাই বাঁকা হাসি, আবার কিছুতে ঘুমন্ত মুখশ্রী। হাজারো অনুভূতিময় এই ছবিগুলোর বিনিময়ে আর্দ্রের হাতে কত প্রাণ টপকেছে হিসেব করেনি যুবক। চেয়ার ছেড়ে উঠে পশ্চিম দেওয়ালে টাঙানো ছবিটার কাছে গিয়ে শটান হয়ে দাঁড়ায় সে। খিলখিল করে হাসছে নুভা। ঈদের হাটে এই ছবিটি তুলেছিল তারই লোক। নুভার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে থাকতেই গা স্পর্শ করে গান ধরল। তৎক্ষণাৎ দরজা খুলে কক্ষে প্রবেশ করেন জাফর সাহেব। ছেলেকে গান করতে দেখে চমকালেও পরক্ষণে কারণ ধরতে পারেন তিনি।
রিয়াদ ওরহানের মেয়েটা যে এমনভাবে তার ছেলেকে পাগল করবে জানলে কখনো একই স্কুলে পাঠাতেন না সে। অতীতে সেই সময় স্কুলে ভর্তি করার মাসখানেক পর তিনি জানতে পারেন ছেলে ওরহান বংশের মেয়ের সাথে বন্ধুত্বে লিপ্ত হয়েছে। পানি বেশি দূর গড়ানোর পূর্বে ছেলেকে বিলেতে পাঠিয়ে দেন। আজ এত বছর বাদে ফিরেছে সে। তবে লাভের লাভ তো কিছুই হলো না, বরঞ্চ সে ভালোই বেসে ফেলেছে ইনুভা ওরহানকে। জাফর সাহেব মুর্দা কথা আসবেন তখনই ফোন বেজে উঠল ওনার। অতীব গুরুত্বপূর্ণ হওয়ায় রিসিভ করে দ্রুত কক্ষ হতে বেরিয়ে গেলেন ভদ্রলোক। সেদিকে পাত্তা দিল না যুবক। দৃষ্টি সম্মুখে নুবার হাতের দিকে। সেই পুষ্পের ন্যায় কোমল হাত শক্ত করে আঁকড়ে ধরেছে আর্দের বলিষ্ঠ হাতটা। যুবকের ঠোঁটের কোণের হাসি চওড়া হলো। নুবার গাল থেকে হাত সরিয়ে কপাল ঠেকায় সে। হঠাৎ টুং করে শব্দ হতেই পকেট থেকে ফোন বার করে হোয়াটসঅ্যাপে ঢোকে। সেখানে একটা আননোন নাম্বার থেকে আর্দ্র নুবার পাহাড়ি পোশাক পরিত ডজনখানেক ছবি পাঠানো হয়েছে। ঘোর লাগা দৃষ্টিতে যুবক নুভার দিকে স্থির তাকিয়ে থেকে সগক্তি সুর ধরে বলল, মেঘের রাজ্য সাজেক ভ্যালি এসে পৌঁছে গেছে বাস। ট্রিপের শেষ গন্তব্যে এসে যেমন রোমাঞ্চকর অনুভূতির আজ জাগছে, ঠিক তেমনই ক্ষুণ্ণমনা সকলে। ঢাকায় ফিরে গেল। আগের সেই ব্যস্ত জীবনে লেগে পড়বে সবাই। আরও 15 দিন বাদে পরীক্ষা। সব মিলিয়ে বিশাল ধকল যাবে একজনের ওপর। এই শেষ মুহূর্তে এসে মাথায় ঠেকছে একটাই প্রশ্ন, বন্ধু মহলের সঙ্গে ফের এভাবে ঘুরে বেড়ানো সম্ভব হবে কি আদৌ? জবাবে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সকালের পরিবেশ উপভোগ করার মাঝে এসব ভাবছিল আর্দ্র। এখানে আসার পর আর কিছু হোক বা না হোক, নুভা বড্ড খুশি হয়েছে। প্রতিটা দিন ওর হাসি খুশির মেজাজে কেটেছে। এই একটা মাত্র ব্যাপার আর্দ্রের কাছে ভালো লেগেছে। তার রাগচটা স্বভাবের উড়নচণ্ডীকে খুশি দেখে নিজেও শান্তি অনুভব করছে আর্দ্র। নুভার হাসি মাখা মুখটা চোখের দৃশ্যপটে ভেসে আসতেই ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে আর্দের। ভাইয়া, তুমি সাত সকালে কোন ঘুমন্ত পেতনির মুখশ্রী দেখে হাসছো? মুখ থেকে বিরক্তিকর যা শব্দ উচ্চারণ করে আর্দ্র তাকায় আসানের পানে। পরক্ষণে চমকায় ও। যে ছেলেকে টেনে সকালে হাত মুখ ধোয়ার জন্য নিয়ে যাওয়া লাগে, সে আজ সাত সকালে সেজেগুজে তৈরি। এ তো অমাবস্যার চাঁদ হাতে পাওয়ার মতো। কিন্তু কাহিনী কি এর পেছনে? সন্ধিয়ার নজরে মাথা থেকে পা অবধি আসানকে স্ক্যান করে আর্দ্র শুধায়, আনুশদা কই? এই তো ফ্রেশ হয়ে এলাম। কিছু হয়েছে? টাওয়াল দিয়ে চুল ঝাড়ছে আনস। আর্দ্র শান্ত দৃষ্টি বুলিয়ে মাথা নাড়িয়ে বলল, সবাই হয়তো অপেক্ষা করছে, তোমরা যাও, আমি এক্ষুনি আসছি। আসান আনস একে অপরের দিকে তাকালো। নীরবে নিভৃতে সম্মতি জানিয়ে দুজনে বেরিয়ে পড়ল রুম থেকে। আর্দ্র ফোন বের করে গুগল ম্যাপ দেখে নিল। ঘোরাঘুরি করার জন্য আর মাত্র 2 দিন আছে হাতে। এতটুকু সময়ে বহুত কাজ আছে তার। আর এর কেন্দ্রবিন্দুতে অবস্থানরত আছে নুভার ইচ্ছে। সেটা পূরণ করতেই বেরিয়ে পড়বে আজ। আবহাওয়া ভালো থাকলে বিকেলের পূর্বে নুভার চ্যাপ্টার আপতকালীন সময়ের জন্য সমাপ্তির রেখা টানবে। মন মস্তিষ্কে সমীকরণ মিলিয়ে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল আর্দ্র। আঁকাবাঁকা পথ পাড়ি জমিয়ে পাহাড় চড়তে ব্যস্ত সবাই। যে যার মতো পারছে এগিয়ে যাচ্ছে বন্ধু মহলের সঙ্গে। মাঝে মাঝে ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার জন্য থামছে কেউ কেউ। সবার ওপরে আছে নুভা, তার ঠিক পাশাপাশি আর্দ্র। ওদের থেকে 1 হাত দূরত্বে বারিশ। আরও 6-7 মিটার পেছনে আসান, তিজা, প্রণতা, আনস। বাকিরা আরও পেছনে। তিজা প্রণতার যখনই চোখাচোখি হচ্ছে দুজনে হাসছে। সেই মৃদু হাস্যরস ভেসে আসতেই আসান আনস শব্দ তুলে হাসছে। শুধু ওরা না, সকল শিক্ষক শিক্ষার্থীরা হাসছে থেকে থেকে। কারণটা হচ্ছেন প্রিন্সিপাল আজাদি। প্রায় আধ ঘন্টার পূর্বে কাহিনী। পাহাড় চড়ার ট্রিপস দেওয়ার বাহানায় আসর পেতে বসেছেন প্রিন্সিপাল আজাদি। নিজের মতো করে সবাইকে নিরাপত্তার বিষয় থেকে যাবতীয় কিছু তিনি এক নাগারে বলে যাচ্ছেন তো বলেই যাচ্ছেন। পাশে গাইড হিসেবে আসা লোকটা মুখে জোরপূর্বক হাসি টেনে তার কথায় তাল মিলাচ্ছে। ঠিক এমন সময় হাজির হয় আর্দ্র নুভা। আর্দের দেরি হয়ে গেছে। অন্যদিকে নুভার ঘুমই ভাঙেনি। ওদের রেখে বাকিরা গন্তব্যের দিকে আগে চলে এসেছে। কিন্তু আসার সময় নিজে থেকে ওদের দায়িত্বে থেকে যায় প্রফেসর বারিশ। ফলস্বরূপ ওরা 3 জনে পৌঁছাতে দেরি হয়েছে। এসেই সর্বপ্রথম নুভার চোখ গিয়ে পড়ে প্রিন্সিপালের দিকে। উনি নিজের কথায় এতটাই মগ্ন যে অন্য কারোর উপস্থিতি টের পাননি। নুভা ভ্রুদায় কুচকে শুধায়, আদ্রু, তুই গত 4 বছর থেকে এই ব্যাটার ভার্সিটিতে পড়ছিস কিভাবে? হ্যাঁ মানলাম ব্যাটায় ক্লাস নেয় না, তবুও কিভাবে কি? হাউ? আর্দ্র মুখে বিরক্তির ভাব ফুটিয়ে বলল, আর বলিস না রে, ব্যাটার কথায় কথায় ভাষণ দেয়।
যেন উনি মেয়র পদ প্রাপ্ত লাভের আশায় জনগণের কাছে মোটিভেশনাল স্পিচ দিচ্ছেন। কোনো একটা আচার অনুষ্ঠান পেলে তো কথাই নেই, ওনার কথার জ্বালায় কেউ আর কথা বলার সুযোগ পায় না। নুভা ভেঙচি কেটে ব্যঙ্গভঙ্গিতে বলল, বেটাই ভাবে এই স্পেস শুনলেই জনগণের ভোটে সাঁতার কাটবে। বেহুদা বুইরা, ওর বউ সহ্য করে কেমনে? বউ তো মনে হয় অনেক আগেই টপকে গেছে। কথার যা ঝাঁজ, বউ বেঁচে থাকলে কানের পর্দা ফাটিয়ে পাবনা গিয়ে পাগলা গারদে ভর্তি হতো। ভালো হয়েছে আল্লাহ উঠাই আনিছে। আর তো ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, এটার ইট্টু গিট্টুগুলোও কথার জ্বালায় দেশ ছেড়ে গেছে। শ্রবণ শক্তি লোপ পাওয়ার চেয়ে দূরত্ব থাকা ভালো। আরে ভালো না রে, অতি উত্তম। হঠাৎ গলা কেড়ে দেওয়ার শব্দে ঘাড় ফিটিয়ে তাকায় আর্দ্র নুভা। শটান ভঙ্গিতে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে বারিশ। তার মানে এতক্ষণ অবধি সব কথা শুনেছে প্রফেসর। আর্দ্র ফিসলে হেসে ফের সম্মুখে দৃষ্টি ফেলে। রেপুটেশনের দফারফা হয়ে গেল। নুভা পা থেকে মাথা অবধি স্ক্যান করলো বারিশকে। ধূসর রঙের ট্র্যাকিং স্যুট আর ভারী ক্লাইম্বিং শু পরেছে। মাথার চুলগুলো সুন্দর করে সেট করা, কাঁধে একটা মাঝারি সাইজের ব্যাগ, চোখে গগলস। নুভা ক্ষীণ গলায় বলল, আমার দৃঢ় বিশ্বাস আপনার প্রেমিকা আজ আসবে, তাই এমন সেজেগুজে বেরিয়েছেন। বারিশ অপ্রস্তুত হয়ে পড়ল। একটা মেয়ে যে এতটা ঠোঁটকাটা স্বভাবের হতে পারে, নুভাকে না দেখলে বোঝা দুষ্কর। নজর সরিয়ে হেঁটে গিয়ে আর্ত আসানের মাঝে গিয়ে দাঁড়ায় নুভা। প্রিন্সিপাল আজাদি হাসি মুখে ভাষণ দিচ্ছেন। এবং পর্যায়ক্রমে যে 3টি টিম সর্বপ্রথম পাহাড়ে চড়ে নিজেদের নামের ফ্ল্যাগ গাড়তে সক্ষম হবে, আজ তারা হবে বিজয়ী। তাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার সমূহ। আমার প্রত্যাশা তোমরা সকলে নিজেদের বেস্ট দিয়ে পারফর্ম করবে ইনশাআল্লাহ। দোয়া রইল তোমাদের জন্য। দীর্ঘ ভাষণ থামালেন আজাদি সাহেব। সবাই স্তব্ধ নয়নে তাকিয়ে আছে। কোনো প্রকার বাধা ছাড়াই প্রিন্সিপাল থেমে গেলেন। কিভাবে সম্ভব? সবার দিকে এক পলক তাকিয়ে নুভা বলল, স্যার, আমি তো মাত্র আসলাম, আপনার কথাগুলো শুনতে পাইনি, দুর্ভাগ্য আমার। আরেকবার রিপিট করা যায় না? না। নুভার কথায় আজাদি সাহেবের মুখে হাসি ফুটে উঠলেও সবাই সমস্বরে নাবোধক চিৎকার শুনে হতবাক তিনি। সেই সাথে মন ক্ষুণ্ণ হলো বটে। এদিকে শিক্ষার্থীরা না বলে নিজেরাই বোকা বনে গেল। প্রফেসর বারিশ সহ বাকি প্রফেসররা শিক্ষার্থীদের দিকে তীক্ষ্ণ নিক্ষেপ করল। চোখে চোখে প্রিন্সিপালকে সরি বলার জন্য আজ্ঞা দিচ্ছেন তারা। নুভা ফের বলল, স্যার, আপনি কখনো পাহাড়ে চড়েছেন? প্রিন্সিপাল আজাদি হাসার চেষ্টা করে বললেন, আমি নেপালে গিয়ে এভারেস্ট 3 ভাগের 1 ভাগ চড়েছিলাম। সবাই চাতক পক্ষী নাই ড্যাব ড্যাব করে তাকালো প্রিন্সিপালের পানে। নুবার চোখ মুখ ঝলকে উঠল। ঝড়ের বেগে আজাদি সাহেবের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বলল, তাহলে আপনি আমার গ্রুপের হয়ে আমার সাথে যাবেন। এক্ষুনি পাহাড়ে চড়তে হবে, না হলে পরে দেখা যাবে সন্ধ্যা হয়ে গেছে। লেটস গো। তেড়ে এলো আসান। আজাদি সাহেবের এক হাতে টেনে ধরে সে তেজ ছুটে পড়ল। মগের মল্লুক নাকি? স্যার আমার টিমের হয়ে পাহাড়ে চড়বে, তুই অন্য কাউকে খুঁজে নে। নুভা ওর কাঁধে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, ভালোই ভালোই বলছি। স্যার, স্যারের হাত ছেড়ে দে। স্যার তোদের মতো সুযোগ সন্ধানীদের সাথে যাবে না, আমার সাথে যাবে। আসান দাঁতে দাঁত চেপে ধরল। কটমা দৃষ্টিতে চেয়ে ক্ষিপ্র গলায় বলল, দেখ, ভালো হবে না বলে দিচ্ছি। আর্দ্র ভাই, কিছু বল ওকে। আদ্র আমাকে নিয়ে কিছু বলার স্পর্ধা জন্মায়নি হাবা। তুই জানিস না ওর মতো লোকেদের পরিবার হতে অকাল কুষ্মান্ড উপাধি প্রদান করা হয়। এই পদবি প্রাপ্ত লোক কি বলবে আমায়? ঝগড়াঝাটি করছিস কর, এর মাঝে আবার আমাকে টানিস কেন? নুভা ঘাড় ফিরিয়ে আর্দের পানে এক নজর তাকায়, ইশারায় বুঝিয়ে দিল। এক পায়ে গিয়ে আসানের মুখোমুখি হয় নুভা। আসান শটান ভঙ্গিতে দাঁড়িয়ে, চারপাশে টান টান উত্তেজনা। দুজনেই হাত জাগানোর প্রস্তুতি নিচ্ছে। প্রিন্সিপাল আজাদি তার জন্য দুদলে ঝামেলা বেঁধে গেছে। আশ্চর্যজনক ব্যাপার, শরীরের সবটুকু জোর দিয়ে নুভা আসান হাত ছুড়ে দিল একে অপরের দিকে। রক পেপার সিজার। শেষ মুহূর্তে ওদের মুখে এইসব শুনে প্রিন্সিপাল আজাদি সম্বিত ফিরে পেলেন। বাকিরা হা করে তাকিয়ে আছে। আরদের মাঝে ভাবান্তর ঘটেনি। সে জানতো এমন কিছুই হবে। নুভা আসান রক নিশানা করে ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে। আসান রাগে গজগজ করে বাজখাই কণ্ঠে বলল, তুই রক দিলি কেন? রক কি তোর চাচায় হুইল করে রাখছে শালা? তুই আমার দেখা দেখি রক নিলি কেন? দ্বিগুণ তেজে নীলাভ রক্তিম চোখ দুটো রাঙিয়ে তাকায় নুভা।
দুজনায় ফের হাত জাগালো। রক পেপার সিজন, এবার দুজনেই পেপার নিয়েছে। জোরে নিঃশ্বাস টেনে ধীরে ছেড়ে দিয়ে আবার হাত উঁচানোর পূর্বে বাড়ি শেষে বাধা দেয় ওদের। প্রিন্সিপাল স্যার গাড়ি করে পাহাড় চড়বেন, সো স্টাফ অ্যাক্ট লাইক কিডস। প্রিন্সিপাল আজাদি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন, তবে বেশিক্ষণ টিকল না ওনার স্বস্তি। নুভার চাহনি দেখে চুপসে গেলেন তিনি। নুভাকে দেখে নিজের দীর্ঘ ভাষণের ইতি টেনেছিলেন, যাতে করে সেদিন বাসের কাহিনীর মতো নুভা তেতে না ওঠে। কিন্তু সেই আশা এক বস্তা আটা চাপা দিয়ে নুভা ফের রেগে গেছে তার উপর। তা আবার যেমন তেমন না, ভয়ঙ্কর রেগে গেছে। আপনি যদি গাড়ি করে উপরে ওঠার প্ল্যান করে থাকেন তাহলে আমাদের মাঝে বাগড়া বাঁধালেন কেন? সাথে আজাদি সাহেব শুকনো ঢোক গিলে রিনরিনে কণ্ঠে বললেন, বয়স হয়েছে তো। আগে বললেন না কেন বয়স হয়েছে? আপনি মুরব্বী মানুষ, এই গরমে বাইরে আসছেন কেন? বাড়িতে গিয়ে ফ্যানের তলায় বসেন। শুধু শুধু সময় নষ্ট হলো। এতক্ষণ 7 বার ওঠানামা যেতে এই পুরো পাহাড়। ডিসগাস্টিং শিট। মুখ ঝাপড়া দিয়ে ধূপধাপ পা ফেলে পাহাড়ের দিকে পা বাড়ালো নুভা। যাওয়ার সময় আলতের হাত টেনে ধরে নিয়ে গেল সাথে করে। বারিশ একবার প্রিন্সিপাল আজাদির কালো মেঘের ন্যায় মুখটার দিকে তাকিয়ে এগিয়ে গেল সম্মুখে। এরপর আসান, তিজা, প্রণতা, আনসও ওদের পিছু ধরল। পর্যায়ক্রমে সবাই পা বাড়ায় সেদিকে, আর প্রিন্সিপাল আজাদি থমকে দাঁড়িয়ে রইল। বর্তমানে সবার অবস্থা করুণ। অনেকেই হাল ছেড়ে দিয়েছে। তিজা, প্রণতা হাঁটু গেড়ে বসে পড়ছে। দুজনে ঘন ঘন নিঃশ্বাস নিতে ব্যস্ত। আসান চুপচাপ ওদের দিকে তাকিয়ে আছে। আনস গিয়েছে গাড়ি আনতে, আনস গিয়েছে গাড়ি ডাকতে। বাকি পথ এদের নিয়ে হেঁটে যাওয়া সম্ভব না। এখনও 4 ভাগের 1 ভাগও শেষ হয়নি। আর ধনুবা বেশ ভালোই দূরে। বারিশ ওদের থেকে একটু পেছনে। রাগের বশে দ্রুত পায়ে এগোলেও এখন পা দুটো অবশ হয়ে যাচ্ছে প্রায়। তবুও মুখভঙ্গি স্বাভাবিক রেখে এগিয়ে যাচ্ছে নুভা। খুব করে বসে যেতে মন চাইলেও থামছে না। এখানে শুধু আর্দ্র থাকলে একটা কথা ছিল, তবে এখানে বারিশও আছে। নিজের অসুবিধা চুল পরিমাণ আঁচ করাতে অনিচ্ছুক সে। পথ আর বেশি নেই, মনে জোর আছে, সে একাই চড়বে এই পাহাড়। গতি কমিয়ে পা চালাতে লাগলো নুভা। এতক্ষণে একটা কথাও বলেনিও। হঠাৎ কট করে সূক্ষ্ম শব্দ কর্ণক্ষরে আসতেই স্থির দাঁড়ায় নুভা। ঘাড় ঘোরাতেই আদৌ থেমে গিয়ে পেছনে তাকায়। বারিশ পায়ে হাত রেখে কিছু একটা করছে। আর্দ্র, নুভা একে অপরের দিকে একবার তাকিয়ে দ্রুত এগিয়ে গেল বারিশের দিকে। আর্দ্র মাটিতে হাঁটু গেড়ে বসে বারিশের পা দেখে বলল, ইয়াল্লাহ প্রফেসর, আপনার পা বোধহয় মচকে গেছে। লেট মি সি। আর্দ্র তড়িৎ গতিতে বারিশের পায়ের ফুলে যাওয়া জায়গা পর্যবেক্ষণ করতে ব্যস্ত হয়ে পড়ল। বারিশ পা সরিয়ে নিয়ে বলল, লেট ইট গো, আর কিছু হয়নি। বলেই হলো, এমন কিছু না করলে আরো বাজে অবস্থায় পড়তে হবে। আপনার ব্যাগ দিন, আমি নিচ্ছি। আদ্র, তুই তোর কাজ কর। বারিশের একটা কথা শুনল না নুভা। আর্দ্র পানিতে রুমাল ভিজিয়ে সেটা বারিশের পায়ে হালকা করে চেপে ধরল। বার কয়েক এইরকম করার পর কাঁধে কাঁধ মিলিয়ে বারিশকে নিয়ে এগিয়ে যেতে লাগলো আর্দ্র। নুভা ওদের ব্যাগ দুটো কাঁধে চেপে পাশাপাশি এগিয়ে গেল। আর্দ্র ব্যাগটা তাকে দিতে বললেও নুভা পাত্তা দিল না ওকে। এভাবে বহু কষ্টে আরও প্রায় 27 মিনিট হাঁটার পর কাঙ্ক্ষিত স্থান অর্থাৎ পাহাড়ের চূড়ায় এসে পৌঁছায় ওরা। নুভা এসেই সঙ্গে সঙ্গে নিজেদের ফ্ল্যাগটা সজোরে গেঁথে দিল মাটিতে। আর্দ্র বারিশকে একটা উঁচু ঢিলায় বসিয়ে দিল। গোধূলির আবির মাখা আকাশের দৃশ্যপট অসম্ভব সুন্দর লাগছে। শাঁসা করে ছোট দমকা হাওয়ায় প্রাণ ভরে নিঃশ্বাস নিল নুভা। সমস্ত ক্লান্তি নিমেষে কর্পূরে ন্যায় উবে গেল। আড়মোড়া ভেঙে পাশে তাকাতেই চোখে পড়ল আর্দ্রকে। বুকে হাত গুজে তাকিয়ে আছে তারই দিকে। নুভা ভ্রু নাচিয়ে ইশারা করলো। আর্দ্র মুচকে সে গিয়ে নুভার দিকে খানিকটা ঝুঁকে ধীর গলায় বলল, কিছু না, তোকে খুশি দেখে ভালো লাগলো। এতক্ষণ যে মুখটা প্যাঁচার মতো করে রেখেছিলি তখন ভালো লাগছিল না। নুভা আশ্বাসের সুর টেনে বলল, আহারে থাক, মন খারাপ করে না। তোকে যাওয়ার সময় প্যাপ ও বাসি কিনে দিব না। সাথে সাথে আর্দ্র সোজা হয়ে দাঁড়িয়ে নিজের হুলিয়া বদলে মুখ গোমরা করে বলল, নো থ্যাঙ্কস, লাগবে না আমার কোনো প্যাপো বাসি। তোর চেঁচানোর আওয়াজ বাসির চেয়ে কোনো অংশে কম না। সত্যি বলছেন তো জনাব? নুভার কথার ধরনের শুনে আর্দ্র অপ্রস্তুত হয়ে পড়ল। ওর চেহারা দেখে বেশ মজাই পেল নুভা। এক পা এগিয়ে ফের বলল, আপনাকে জীবন্ত বাঁশির চেঁচানোর আওয়াজ
জীবনে শোনাতে কোনো আপত্তি নেই আমার আদ্রসন সাহেব। আর্দ্র হতবিহল দৃষ্টি ছুটতে লাগলো চারপাশে। এই অস্থির চিত্তের দৃশ্য দেখে খিলখিলিয়ে হেসে উঠল নুভা। দূর থেকে ওদের দেখছে বারিশ। হাসতে হাসতে আর্দ্রের বাহুতে এক ঘা বসিয়ে দিল নুভা। আর্দ্র বাহু চেপে ধরে মুখ বাঁকালো, তারপর বিড়বিড় করে বলল, তুই কি এমনই থাকবি? আল্লাহ জান্নাতে পাঠালেও এমনই থাকবো। আসার সময় বাস দিয়ে আসলেও এখন ফেরার সময় ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রাত 9টা নাগাদ ঢাকার উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করবে ট্রেন। হোটেল ছেড়ে 8টায় বের হতে হবে স্টেশনের দিকে। সেই অনুযায়ী ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে সবাই। আসার সময় ছোট্ট ট্রলি ব্যাগ নিয়ে এলেও এখানে এসে কেনাকাটা করতে গিয়ে আরেকটু ট্রলি কিনতে হয়েছে তিজাকে। অবশ্য এই সব কিছুই নুভার কীর্তি। প্রণতা তিজা শপিং করার সময় যাই পছন্দ হচ্ছিল বা নেড়েচেড়ে দেখছিল সব কিছুই কিনে ফেলেছে নুভা। ওদের হাজার বাধা মান্য করেনি সে। আর্দ্র, নুভা, আসান মিলে এত টাকা উড়িয়েছে যে কেনাকাটাগুলো পার্সেল করে আগেভাগে সে ঢাকা পাঠাতে হয়েছে। তিজা শুধু অবাক হলো ওদের কাণ্ড দেখে। প্রায় লাখ টাকা ব্যয় করে ফেলেছে ওরা। তবু বাড়ি থেকে কল করে কেউ জিজ্ঞেস অবধি করেনি এত কি কিনেছ। আদৌ কেউ এই ব্যাপারে অগত্য কিনা সন্দেহ। ট্রলি ব্যাগ দুটো রুমের এক কোণে রেখে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল তিজা। বেডে পড়ে থাকা ফোনটার পানে চোখ গেল ওর। এই 7 দিনে একটাবার বাড়ি থেকে কেউ তার খোঁজ খবর নেয়নি। আসার সময় সৎমা বলেছিল দ্রুত ফিরে আসতে। কথাটা স্নেহের সুরে নাই, বরং রুক্ষ কণ্ঠেই বলেছিলেন। সে না থাকলে ঘরের কাজগুলো যে এগোতে চায় না। তবে একটাও কল না আসার ভীষণ কষ্ট পেল তিজা। এখন কি সে বাড়িতে কাজের অজন্য তার প্রয়োজন ফুরিয়ে গেছে? এতটাই অবহেলিত সে? বাবা কি পারত না একটা বার তার খোঁজ নিতে? টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল ফ্লোরে। তিজা ওড়না দিয়ে চোখ মুছে ফেলল। এই অশ্রুর কলরোল শোনার মতো কেউ নেই এখানে। তবে সে চায়ও না কেউ দেখুক এসব। ভাবনার মাঝে ধীরে বারান্দার দরজা খুলে গেল। তিজা হুট করে তাকাতেই আঁতকে উঠল। এলোমেলো পায়ে রুমে প্রবেশ করল নুভা। মিশ্রণ সাদা কালো রঙা চুলগুলো আলতো করে ঝুঁটি করা। নীলাভ চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। দুধে আলতা কপলদণ্ড ফুলে ফেপে আছে। মনে হচ্ছে কেউ সজোরে চর বসিয়েছে গালে। কিন্তু কার এত বড় দুঃসাহস? নুভার নজর তুলে তাকিয়ে শুধাই, মুখ গোমরা করে আছিস কেন? ওসব বাদ দে, তোর কি হয়েছে বল? এমন অগোছালো দেখাচ্ছে কেন? আমি কি গোছালো? চিত হয়ে বেডে শুয়ে পড়ল নুভা। তিজা অপ্রস্তুত ভঙ্গিতে হাত কসলাতে শুরু করলো। কিছুক্ষণ মন থেকে নুভা মিহি কণ্ঠে বলল, প্রণয় কই? আমরা কথা বলছিলাম, তখন ওর ফোনে কিসের যেন মেসেজ এলো। সেটা দেখেই ও তড়িঘড়ি বেরিয়ে গেল। কোথায় যাচ্ছে বা কি মেসেজ দিয়েছে তা বলেও যায়নি। দরজায় খটখট শব্দ শুনে তিজা গিয়ে দরজা খুলতেই আসানের সাথে চোখাচোখি হয়ে যায় ওর। আসান থমকে দাঁড়িয়ে আছে। কিছু বলতে গিয়েছিল বোধহয়, তা আর বলা হলো কোথায়। স্থির দৃষ্টিতে একে অপরের চোখে তাকিয়ে আছে দুজনে। আশেপাশে কারো সারা শব্দ না পেয়ে চোখ মেলে তাকায় নুভা। আস্তে ধীরে শোয়া থেকে উঠে বসতেই ওর চোখ যায় দরজার এপার ওপার দাঁড়িয়ে থাকা যুবক যুবতীর দিকে। পিটপিট করে বার কয়েক পলক ফেলে উঠে দাঁড়ায় নুভা। আবারও কাউয়া সাইলেন্স। বিড়বিড়িয়ে ওদের পাশ কাটিয়ে রুম থেকে বেরিয়ে যায় নুভা। হল রুমের দিকে হেঁটে যেতেই বারিশের সাথে দেখা হয়ে গেল। নুভা ওর পা দেখে বলল, আপনি এভাবে হাঁটছেন কেন? ডক্টর না বললো রেস্ট করতে? বারিশ একবার পায়ের দিকে তাকিয়ে ফের নুভার পানে চেয়ে বলল, পা এখনো পুরোপুরি ঠিক আছে, কিন্তু শুধু হালকা একটু মচকে গিয়েছিল। আর যেহেতু পাহাড়ি পথ ছিল তাই সাপোর্ট লেগে হেঁটে যেতে না হলে। বারিশের কথার মাঝে দাড়ি বসিয়ে নুভা বলল, না হলে আপনি একাই আমার মতো 4 জনকে কাঁধে তুলে পাহাড় চড়তে পারতেন। জানা আছে আমার, আর বলতে হবে না। আপনারা পুরুষ জাতি যা চাপাবাজি করেন, পাশের বাড়ির এক ভাবি আর এক ভাবির কাছেও এমন চাপা ছোড়ে না। নাক মুখ কুচকে নেয় বারিশ। জোরে নিঃশ্বাস ফেলে পূর্ণ দৃষ্টি মেলে নুভার পানে চেয়ে বলল, লিসেন নোভা, ইউ বেডলি নিড টু চেঞ্জ ইউর টকিং স্টাইল। ওই দিন স্যারকে যে কথাগুলো বলেছিল একজন শিক্ষার্থী হিসেবে সেই কথা বলা উচিত হয়নি। স্পেশালি প্রিন্সিপাল স্যারকে বলে তো একদমই ঠিক করনি। সারা জীবন খালি ভাতেই খেলেন, তরকারির ভিটামিনগুলো পেলেন না। আই নো প্রফেসর, কাল ওই কথাগুলো চাইলে সুন্দর এবং মার্জিত ওয়েতে প্রিন্সিপালকে বলতে পারতাম।
বাট হোয়াট হ্যাপেন্ড নেক্সট? স্যার ওনার অযাচিত কথা বলা চালিয়ে যেতেন। ফলস্বরূপ এই বয়সে বেশি কথা বলায় তিনি অসুস্থ হয়ে পড়তেন। অন্যদিকে ওনার ক্যাচাল শুনে বাকি প্রফেসর এবং স্টুডেন্টরা অতিষ্ঠ হয়ে পড়ত। এখন সেই প্যারা নেই। বারিশ তর্জনী এবং বৃদ্ধ আঙুলে কপালে চেপে ধরল। মাথা ধরে আসছে নুভার লজিক শুনে। ধীর গলায় বারিশ বলল, সবাই এনজয় করলেও স্যার কষ্ট পেয়েছেন। ওয়েট, আপনি চাচ্ছেন স্যার এনজয় করুক? আলবৎ। ওষ্ঠ বাঁকিয়ে হাসল নুভা। ওর এতক্ষণে বিরক্ত করা মুখশ্রী শান্ত হয়ে গেছে। বাড়ির জিজ্ঞাসু দৃষ্টি ছুড়ে দেয় ওর পানে। নুভা ভ্রু নাচিয়ে ইশারা করলো। অর্থটা এই যে যা হবে দেখে নেবেন, যা হবে দেখে নিয়েন। চলন্ত ট্রেনের দক্ষিণা কম্পার্টমেন্ট জুড়ে গানের কলি খেলা চলছে। আর্দ, নুভা, প্রিন্সিপাল আজাদি, প্রফেসর তৌসিফ একদল। বিপক্ষে রয়েছে আসান, তিজা, প্রণতা, আনস। দুদল একে অপরের ওপর ভীষণ ভারী পড়ে যাচ্ছে। খানিকটা দূরে বসে সবার খেলা দেখছে বারিশ। ঠোঁটের কোণে তার আলতো হাসি। নুভা যে কীভাবে প্রিন্সিপাল আজাদিকে বশ করলো তা সে জানে না। তবে এখন আজাদি সাহেবকে দেখে যে কেউ বলতে পারবে সে নুভা বলতে অজ্ঞান। দুজনার বেশ ভালো জমে গেছে। প্রায় ঘণ্টাখানেক খেলার পর ওদের থেকে বিদায় নিয়ে নিজের কেবিনে পা বাড়ালেন প্রিন্সিপাল আজাদি। বারিশকে জোর করেই রেখে দিল নুভা। তারপর প্রফেসর তৌসিফও চলে গেল। তিনি চলে যেতেই দ্বিতীয় দফা খেলা শুরু হলো। এবার বারিশকে ওরা ফের জোর করলো খেলায় অংশ নেওয়ার জন্য। অনেক জোরাজুরি করায় বাধ্য হয়ে রাজি হয়ে যায় বারিশ। সর্বপ্রথম আসানের পালা আসায় সে ডেয়ার নিল। আর্দ নড়েচড়ে বসে বলল, তেমন কঠিন কিছু দিলাম না, তুই আশার ভাইকে কল দিয়ে ওর মনে হিংসা জাগা। কিভাবে? আমি কি জানি, তুই কল দে আগে। আসান অসহায় মুখ করে ফোনে কল বসালো। ওদের তিন ভাইয়ের মাঝে আশার সব থেকে সরল মনের। যে যা বলে সে তাই করে, এক কথা যাকে ননির পুতুল বলা হয়। কল রিসিভ করতেই লম্বা করে সালাম দিল আসান। অপর পাশ থেকে আশারও একই ভঙ্গিতে সালামের জবাব দিল। আসান গলা ঝেড়ে বলল, কি খবর ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তোর কি অবস্থা? আল্লাহর রহমতে আমি তো সব সময়ের মতো বিন্দাস। তুমি ব্যস্ত ছিলে, ডিস্টার্ব করলাম? হাপ বেটা, ডিস্টার্বে কি পেলে তুই? আমি ঘুম থেকে উঠে এখন ওয়াকে বের হয়েছি। ও, তার মানে বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করবে? কি খাবে ভাইয়া? আর বলিস না, সেই শুকনো ব্রেড, জেলি, ডিম সিদ্ধ, জুস, ব্লাবলা। এই সুযোগে অপেক্ষায় যেন ছিল আসান। সে ওষ্ঠ বাঁকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, আহারে, আজকে আমার ব্রেকফাস্ট কি জানো? মাখনে ভাজা গরম গরম লাচ্চা পরোটা আর তাজা খাসির গোস্ত ভুনা, সাথে আম্মুর স্পেশাল চা তো আছেই। কি স্বাদ! নুভা ঢোক গিলছে সামনে বসে। তোমায় যদি দেখতে পারতাম ব্রো, উফ। কথা শেষ হতে সজোরে আসানের মাথায় গাঁটটা মেরে বসলো নুভা। আপনা আপনি মুখ থেকে শব্দ বেরিয়ে এলো আসানের। ব্যথায় কুকড়ে চোখ বন্ধ করলো বেচারা। ফোনের অপর পাশ হতে হাস্যধ্বনিতে ভেসে এলো আসানের কণ্ঠ। আর একটা দে নুভা, দিয়ে জিজ্ঞেস কর প্যাকিং করার সময় ভুলে ব্রেইন আবার হোটেলে রেখে এসেছিস কিনা। এই হাবলাকে এত বছরে বুঝাতে পারলাম না টাইম জোন এর ব্যাপার। আবে, আমার এখানে দিন হলে যে তোদের রাত, এই সহজ কথাটা কি তোকে দলিলপত্রে লিখে দিতে হবে? নেক্সট টাইম ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার সময় নাকের সাথে চোখ কান খোলা রাখিস। আমি রাখছি, অফিস যেতে হবে, তোরা সাবধানে বাসায় যাস। আল্লাহ হাফিজ। অপর প্রান্তে কল কেটে দিল আসান। এদিকে আসান ঠোঁট উল্টে বসে আছে। হেরে যাওয়ায় ওকে শাস্তি হিসেবে ঘোড়া আঁকতে দেওয়া হয়েছে। হাতে পেন্সিল তুলে আসান বলল, কিন্তু খরা আঁকে কিভাবে? আয়নার সামনে নিজের থোবড়া দেখে খাতায় পেন্সিল চালা। সবার মাঝে হাসির রোল পড়ে গেল। আসান আর চোখে নুভার দিকে তাকিয়ে ভেঙচি কেটে আঁকতে মগ্ন হলো। পর্যায়ক্রমে নুভা নাই ট্রুথ এবং বারিশকে প্রশ্ন করতে দেওয়া হলো। করার মতো মনে হাজারো প্রশ্ন থাকলেও সেগুলো করলো না। সে শান্ত কণ্ঠে শুধালো, বলো, আমি খাবার রান্না করেছি, এটার ভবিষ্যৎ বাক্যটা ফিউচার সেন্টেন্স কি হবে? আমি জানতাম আপনি এমন কিছু বলবেন। যাই হোক, আনসার হচ্ছে আদ্র খেয়ে ফেলছে।
সবাই চমকানো ভঙ্গিতে তাকায় নুভার দিকে। আর্দ্র চেঁচিয়ে উঠে বলল, এটা তো আমার লাইন হওয়ার কথা ছিল। নুব খেয়ে ফেলছে।